আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেককেই তোমরা ভালো আছো। জীববিজ্ঞানের নতুন আরেকটি অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জীববিজ্ঞানের 3 নম্বর অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। তাহলে অধ্যায়ের নামটা যদি আমি প্রথমে লিখে নেই তাহলে কি অধ্যায়ের নাম বললাম? কোষ বিভাজন। হ্যাঁ, কোষ বিভাজন বা এর ইংরেজিকে বলা হয় সেল ডিভিশন। ঠিক আছে, তাহলে কোষ বিভাজন বা সেল ডিভিশন জিনিসটা কি এটা আমরা এই অধ্যায়ে জানবো। এখন এখানে কথা হচ্ছে কোষ জিনিসটা কি এটা একটু যদি বলি। আমরা জীববিজ্ঞানের 2 নম্বর চ্যাপ্টারে কোষের গঠন সম্পর্কে, অধ্যায়টার নাম ছিল জীবকোষ ও টিস্যু। ওই অধ্যায়ে কোষ জিনিসটা কি, এর গঠন কিভাবে হয়, সব কিছু ইন ডিটেলসে পড়ে আসছি। তোমরা যারা কোষ সম্পর্কে জানো না তারা আমাদের ইউটিউব থেকে প্লেলিস্টে যাও, গিয়ে দেখো যে 2 চ্যাপ্টারের যে প্লেলিস্টটা আছে সেটা কমপ্লিট করে এই চ্যাপ্টারে আসো, তাইলে বুঝতে পারবা। তো তোমাদের জীববিজ্ঞানে যে কয়টি চ্যাপ্টার আছে তার মধ্যে যদি আমি বলি সবচেয়ে সহজ চ্যাপ্টার কোনটা, সেটা হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের মতো সোজা চ্যাপ্টার তোমাদের বইয়ের একটাও নাই। আর এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেকবারেই সৃজনশীল আসে। ছোট্ট একটা চ্যাপ্টার, সহজ একটা চ্যাপ্টার, বাট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো কোষ জিনিসটা কি এটা একটু সংক্ষিপ্ত করে বলে আমি চ্যাপ্টারটা শুরু করব। কোষ কি বললাম? কোষ আমাদের মানব দেহ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কোষ নিয়ে গঠিত। আর আমাদের দেহের ক্ষুদ্রতম যে এককটা সেটাই হচ্ছে এই কোষ। তাহলে কোষকে আমরা কি বলতে পারি যে মানব দেহের ক্ষুদ্রতম একককে কি বলা হয়? কোষ। মানব দেহের ক্ষুদ্রতম একককে কোষ বলে। কেমন? তাহলে মানবদেহের ক্ষুদ্রতম এককে কোষ বলে, এটা আমাদের 2 চ্যাপ্টারে পড়া ছিল, বাট যেহেতু কোষ নিয়ে পড়া জিনিসটা একটু বলে দিলাম। এখন দেখো এই চ্যাপ্টারের পড়াশোনা শুরু। এই যে আমাদের দেহগুলা গঠিত, এই গঠনের উপর ভিত্তি করে কোষ মূলত 2 রকমের, বা জীব মূলত 2 রকমের। কোষ না, জীব মূলত 2 রকমের। এককোষী জীব, বহুকোষী জীব। কি কি বললাম? এককোষী জীব, বহুকোষী জীব। তাহলে কিসের উপর ভিত্তি করে? গঠনের উপর ভিত্তি করে জীব 2 রকমের। সেটা যদি একটু লিখে দেই, গঠনের উপর ভিত্তি করে জীব 2 রকম। 1 নাম্বার কি বললাম? এককোষী জীব, আর হচ্ছে বহুকোষী জীব। তাহলে এককোষীর ইংরেজিটা কি হবে? ইউনিসেল। এককোষী মানে কি? ইউনিক বলতে আমরা কি বোঝাই? ব্যতিক্রম একটা জিনিসকে বোঝাই না? সেখান থেকে আমরা বলতে পারি এককোষীকে বলা হয় ইউনিসেলুলার। কি? ইউনিসেলুলার। আর দ্বিকোষীকে বলা হয়, বা বহুকোষীকে বলা হয় মাল্টি সেলুলার জীব। তাহলে কি কি বললাম? ইউনিসেলুলার এবং মাল্টি সেলুলার। একটু দাঁড়াও, কলমের কালি অতিরিক্ত বের হয়ে গেছে, যার কারণে আমার হাত লেখা অবস্থা একদম খারাপ। তাহলে দেখো কি কি বললাম? ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার। তাহলে এখন দেখো এগুলার একটু উদাহরণ জানতে হবে। এককোষীর উদাহরণ কি? তাহলে এককোষীর সংজ্ঞাটা আগে প্রথমে যদি বলি তাহলে কি হবে? দেখো, এককোষী যে সকল জীব
একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে এককোষী জীব বলে। তাহলে কি বললাম, যে সকল জীব একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে কি বলা হয়, এককোষী জীব। উদাহরণ যদি বলি, যেমন কি কি আসতে পারে, ইস্ট, অ্যামিবা, ছত্রাক ইত্যাদি কি এককোষী জীব। এখন তাহলে বহুকোষীর সংজ্ঞাটা কি হবে তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো। তাহলে এককোষী একটি কোষ দিয়ে গঠিত, বহুকোষী কি বহু কোষ দিয়ে গঠিত। তাহলে সেই সংজ্ঞাটাই লেখো যে যে সকল জীব অসংখ্য, বহুকে আরেকটা কি বলা হয়, অসংখ্য বলা হয় না, অসংখ্য কোষ দ্বারা গঠিত, দ্বারা বা দিয়ে একই কথা, তাদেরকে বহু কোষী জীব বলে। যেমন সকল উন্নত প্রাণী, তাহলে কি মানুষ, হাতি, গরু, ছাগল, মানে যত উন্নত প্রাণী আছে কি সবগুলো কিসের উদাহরণ, তাহলে বহুকোষী জীবের উদাহরণ। তাহলে আমরা কি বললাম, কোষ জিনিসটা কি, গঠনের উপর ভিত্তি করে জীব দুই রকমের, কি কি, এককোষী জীব, বহুকোষী জীব। এককোষী জীব কারা, যে সকল কোষ একটি, মানে কোষ না আসলে, যে সকল উদ্ভিদ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে আমরা বলি এককোষী জীব। আর যে সকল জীব অসংখ্য কোষ দ্বারা গঠিত তাদেরকে আমরা বলি বহুকোষী জীব। ঠিক আছে। উদাহরণ যদি বলি, সকল নিম্নতর শ্রেণীর প্রাণী, মানে প্রাণী বা জীব যেগুলা, সেগুলা হচ্ছে এককোষীর উদাহরণ, এবং সকল হচ্ছে তোমার উচ্চতর শ্রেণীর যেগুলা সেগুলো হচ্ছে বহুকোষীর উদাহরণ। ঠিক আছে। তো এটা ছিল বেসিক কিছু কথা। এখন আমরা পড়বো কি, দেখো কোষের গঠন এগুলা সম্পর্কে তো জানলাম, তাই না? কিন্তু আমাদের দেখো তো চ্যাপ্টারের নামটা কি জানো, চ্যাপ্টারের নামটা হচ্ছে কোষের গঠন। তার মানে এখানে কি না, কোষের গঠন না, আসলে চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন। কোষের গঠন তো 2 নাম্বার ছিল, চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন। তার মানে কি, এখানে কোষগুলা কিভাবে বিভাজন, মানে কি, বিভাজন মানে ভাগ করা, বিভাজন মানে কি করা, ভাগ করা। তাহলে কোষগুলো কিভাবে বিভাজিত হচ্ছে বা কিভাবে ভাগ হচ্ছে সেই জিনিসগুলো এখানে হবে। তাহলে দেখো কোষ বিভাজনটা মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সেটা কি কি দেখো, কোষ বিভাজন 3 প্রকার। একটু যদি ছকের মাধ্যমে দেখে দেই, একটা হচ্ছে অ্যামাইটোসিস, কি বললাম, অ্যামাইটোসিস। একটা হচ্ছে মাইটোসিস, আরেকটা হচ্ছে কি মিওসিস। কি বললাম, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এগুলোর প্রত্যেকটার কিছু নাম আছে। অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। কি বললাম, প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন। মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে। দেখো আমরা কি দেখলাম, কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। ঠিক আছে। এই মাইটোসিসকে আবার 2 ভাগে ভাগ করা হয়। মাইটোসিসকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস,
আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। কি বললাম? মাইটোসিস আবার কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই যে ক্যারিওকাইনেসিসটা আছে এটাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়। ক্যারিওকাইনেসিস আবার 5 প্রকার। 1 2 3 4 এবং 5। এই 5টা কি কি দেখো? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আরেকটা কি? টেলোফেজ। তাহলে কি বললাম? ক্যারিওকাইনেসিস আবার কয় প্রকার? 5 প্রকার। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে বিভাজনের যে হচ্ছে তোমাদেরকে এটাকে বলে কোষ বিভাজনের যে একটা স্ট্রাকচার তোমাদেরকে দিলাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। পুরা চ্যাপ্টার জুড়েই এটা তোমাদের লাগবে। মিওসিসকেও আরও ভাগ করা যায়। মিওসিসকে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, আবার প্রোফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এরকম ভাগ করা যায়। মেটাফেজ 2 আবার প্রোফেজ 1কে আবার লেপটিডিন, জাইগোডিন, প্যাগাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এগুলো ভাগে ভাগ করা যায়। বাট তোমাদের সিলেবাসে ওইটা নাই, তোমাদের ওইটা লাগবে না। এর পরবর্তীতে যখন উচ্চ মাধ্যমিকে আসবো তখন তোমাদেরকে আমি ওইটা পড়াবো। দেখো এখানে যেগুলা বললাম যে কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মাইটোসিসকে আবার 2 প্রকার, 2 ভাগে ভাগ করা যায় বা মাইটোসিস 2 প্রকার, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। প্রোফেজ, ক্যারিওকাইনেসিস আবার 5 প্রকার, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমাদের বইয়ে আলোচনা করা আছে এই মাইটোসিসটা ফুল ডিটেইলসে। মিওসিসের জাস্ট মিওসিসটাই বলা আছে, এর শ্রেণী বিভাগগুলো বলা নাই। আর অ্যামাইটোসিস নিয়ে কোনো কথা বলা নাই। কিন্তু আমরা এখানে অ্যামাইটোসিস নিয়েও একটু বলবো, কারণ দেখো কোষ বিভাজনের সবগুলো সম্পর্কে যদি ধারণা রাখো তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে দ্রুত। আর যদি তুমি মাইটোসিস এবং মিওসিস পড়ো, অ্যামাইটোসিস নিয়ে যখন তোমাদের কোশ্চেনে কিছু ঢুকে পড়বে তখন তোমরা কনফিউশন হয়ে যাবা যে আসলে এটা তো শুনিনি, এটা হবে কি না। ধরো যে মাইটোসিস থেকে এমন একটা উদাহরণ দিছে যে উদাহরণটা তুমি জানো না, এমসিকিউ 4টা অপশন আসছে, মিওসিসের 2টা তুমি আলাদা করতে পারতেছো, আরেকটা দিছে অ্যামাইটোসিস থেকে, একটা দিছে মাইটোসিস থেকে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা? অ্যামাইটোসিস যদি তুমি পড়া থাকে তাহলে তুমি বুঝতে পারবা এটা অ্যামাইটোসিস, তার মানে যেটা বাকি থাকবে সেটাই কি? মাইটোসিস। এই কারণে আমরা অ্যামাইটোসিস নিয়েও একটু কথা বলবো, দেন মাইটোসিস ডিটেইলসে আলোচনা করব, মিওসিস নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে মূলত আমাদের এই কয়টা টপিকই বলা আছে। তো আসো আমরা এখন মেইন কথার মধ্যে ঢুকে যাই। এই শখটা যদি মাথায় রাখতে পারো তাহলে আশা করি এই চ্যাপ্টারটার মোটামুটি অর্ধেক তোমাদের মাথায় ঢুকে গেছে। জাস্ট খালি এগুলোর এখন ব্যাখ্যা জানবো আমরা, মানে চ্যাপ্টারটা কি নিয়ে সেই ধারণাটা একটু তোমাদেরকে দিলাম। হ্যাঁ, এখন আসো আমাদের বইয়ের বাইরের যে টপিকটা সেটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে কি? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের আরেকটা নাম কি ছিল? প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ মানে কি? অ্যামাইটোসিসের অন্য নামটা কি ছিল আমি যদি একটু লিখে দেই। অন্য নাম প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা তোমরা বলো তো প্রত্যক্ষ কথাটার অর্থ কি? তো আমি আশা করি তোমরা সকলে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই 2টা কথা শুনছো। প্রত্যক্ষ মানে সরাসরি, আর পরোক্ষ মানে ইনডিরেক্টলি, মানে তুমি সরাসরি না করে কোনো মাধ্যম দিয়ে করা এরকম কোনো কিছু কাজ বোঝাই। হ্যাঁ, তাহলে প্রত্যক্ষ মানে কি বললাম? সরাসরি বিভাজন হবে, মানে প্রত্যক্ষ কোষ বিভাজন মানে কোষটা সরাসরি বিভাজিত হবে। তাহলে অ্যামাইটোসিসের সংজ্ঞাটা কি আসে দেখো, আমি যদি সংজ্ঞাটা লিখে দেই যে কোষ বিভাজন প্রক্রিয়ায়
যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে সরাসরি দুইটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে বা তাকে অ্যামাইটোসিস বলে, যেটা বলবা সেটাই সঠিক। এখন দেখো এখানে আমরা দুইটা নতুন কথা জানলাম, একটা হচ্ছে মাতৃকোষ আর একটা হচ্ছে অপত্য কোষ। আমি যদি একটু এই দুইটার তোমাদেরকে ইংরেজিটা লিখে দিই, হ্যাঁ, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। মাতৃকোষের ইংরেজি হচ্ছে মাদার সেল। কি বললাম? মাদার সেল। আর অপত্য কোষের ইংরেজি হচ্ছে ডটার সেল। বানান ভুল হইতে পারে, DOUGHTR হয়তো বা, যাই হোক ওইটা ব্যাপার না। ডটার বানান কি লিখলাম এটা? আচ্ছা যাই হোক, এটা ডটার সেল। এই মুহূর্তে আমার স্পেলিংটা মনে আসতেছে না। এটা ডটার সেল, হ্যাঁ। তাহলে মাতৃর ইংরেজি কি বললাম? মাদার আর ডটারের মধ্যে সম্পর্ক কি? মার পেট থেকেই তো কন্যার জন্ম হয়, তাই না? কি বললাম? মার পেট থেকেই কন্যার জন্ম হয়। তাহলে সন্তান কই থেকে আসলো? মার কাছ থেকে। তাহলে এখানে মাতৃকোষ থেকে অপত্য কোষ কি বোঝাচ্ছে? এই মাতৃকোষ থেকে যে কোষগুলো সৃষ্টি হবে তাকে কি বলবো? অপত্য কোষ। বুঝাইতে পারছি? যেমন দেখো এখানে একটা কোষ আছে, আমরা যে কোষটা বিভাজনের জন্য নিছি, এখান থেকে ধরো যে দুইটা কোষ আমাদের সৃষ্টি হলো। তাহলে এখানে কি এই কোষটা যেহেতু বিভাজনের জন্য আমরা নিছি, তাহলে এটা হচ্ছে মাতৃকোষ। আর যেহেতু এ দুইটা বিভাজন হয়ে তৈরি হয়েছে, তাহলে এখানে কি হলো? বিভাজন হইলো, তৈরি হলো। তাহলে এগুলা কি? অপত্য কোষ। তাহলে দেখো যে কোষটা বিভাজিত হয় তাকে বলি মাতৃকোষ, আর বিভাজনের ফলে যে কোষগুলা তৈরি হয় বা যে কোষটা তৈরি হয় তাকে বলা হয় অপত্য কোষ। ঠিক আছে? এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো অ্যামাইটোসিস বিভাজনটা কিরকম হয়। দেখো কি বলছি, কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে সরাসরি, এ কথাটা ইম্পর্টেন্ট, সরাসরি দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়, মানে কোনো ভেজাল নাই, এর প্রক্রিয়াতে কোনো ভেজাল নাই। ধরো যে এইটা একটা কোষ, কি বললাম? এটা একটা কোষ, আর এর মাঝখানে এখানে কি? প্রত্যেক কোষের মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস। এই জিনিসগুলা দ্বিতীয় অধ্যায়ে পড়াইছি। এখানে কি হবে দেখো, এই নিউক্লিয়াসটা কি করবে? ঠিক মাঝ বরাবর ভাঁজ হতে থাকবে। কি করবে? ঠিক মাঝ বরাবর ভাঁজ হয়ে যাবে। কিভাবে ভাঁজ হয়ে যাবে? দেখো এটাই তো এর মাঝ বরাবর, তাই না? এই মাঝ বরাবর সে কি করবে? এরকম একটা খাঁজের সৃষ্টি করবে। নিউক্লিয়াসটা এখানেও সেম একটু লম্বা হয়ে গেল, অল্প একটু লম্বা আকৃতি ধারণ করলো। এই মাঝ বরাবর খাঁজটা ধীরে ধীরে আরো বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে সে বডি বিল্ডিং এর ডাম্বেল দেখছো না তোমরা? ডাম্বেল তো সবাই দেখছো, তাই না? এরকম ডাম্বেল আকৃতির ধারণ করবে, এবং নিউক্লিয়াসটাও তখন কি হবে? একদম লম্বা হয়ে এরকম লম্বা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো তো কি হলো, প্রথমে কোষটা ছিল, কোষটার মাঝ বরাবর ভাঁজ হচ্ছে, ভাঁজ হতে হতে এক সময় এই ভাঁজটা কি খুবই শুরু হয়ে গেছে, এবং এই ভাঁজটা হইতেই থাকবে। হইতে হইতে একটা সময় গিয়ে দেখা যাবে এই মাঝ বরাবর ভাঁজ হয়ে দুইটা জিনিস আলাদা হয়ে উপরে একটা নিউক্লিয়াস তৈরি করবে এবং কোষ তৈরি করবে, নিচে একটা নিউক্লিয়াস এবং কোষ তৈরি করবে। তাহলে দেখো তো একটি মাতৃকোষ থেকে এখানে কি কোনো মাধ্যমের প্রয়োজন হয়েছে বা কোনো কিছু লাগছে? লাগেনি। জাস্ট কি মাতৃকোষটার মাঝ বরাবর ভাঁজ হয়েছে, হয়ে কি করছে? মাছ বরাবর ভাঁজ হয়ে দুইটা
মাঝখানের পর্দা এসে লেগে গেছে, এখান থেকে দুইটা এসে লাগে গেছে, যাওয়ার পরে কি হয়েছে দুইটা আলাদা কোষ তৈরি হয়েছে। তাহলে দেখো তো এখানে কি কোনো মাধ্যম বা কোনো কিছু লাগছে, সরাসরি বিভাজিত হয়েছে না? অবশ্যই সরাসরি বিভাজিত হয়েছে। আর এই সরাসরি বিভাজিত হয় বলে এটাকে আরেকটা নাম প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আশা করি অ্যামাইটোসিস জিনিসটা কি তোমাদেরকে বুঝাইতে পারছি। যেহেতু তোমাদের বইয়ে নাই, এইটা নিয়ে আমি আর ডিটেলসে বলবো না, এইটুকুই বললাম, এইটুকু মাথায় রাখিও, তাইলেই তোমরা বুঝতে পারবা যে অ্যামাইটোসিস জিনিসটা কি, মাইটোসিস জিনিসটা কি এবং মিওসিস জিনিসটা কি। দেখো অ্যামাইটোসিস আমরা পড়লাম, এটা আমাদের সিলেবাসে ছিল না, কিন্তু এখন যেটা পড়ব এটা আমাদের সিলেবাসে আছে। তাই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই বলতে খুবই ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবেই, এবং এখন যে টপিকটা পড়াচ্ছি এইটা থেকেই সৃজনশীলটা হয় সবচেয়ে বেশি। কি বললাম? এখন যে টপিকটা পড়াচ্ছি এইটা থেকেই সৃজনশীলটা সবচেয়ে বেশি হয়। এখন পড়াবো কি? মাইটোসিস। দেখো মাইটোসিস অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। কি বললাম? মাইটোসিস অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের আগে আমরা কি দেখলাম? অ্যামাইটোসিসে তো একটি কোষ থেকে সরাসরি কোষটা তৈরি হইল, তাই না? তাহলে দেখো তো একটা জিনিস তোমরা সাধারণভাবে চিন্তা করো, এখন পড়াশোনা ছাড়া আমরা একটু গল্প করে আসো। তুমি চিন্তা করো একটা মেয়ে কখন বাচ্চা জন্ম দিতে পারে? সে জন্মের পরেই কি বাচ্চা জন্ম দিতে পারে, নাকি তাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য একটা নির্দিষ্ট বয়সে যাইতে হয়, তাকে পর্যাপ্ত বয়স হইতে হয় না? তাই কি বাচ্চা জন্মদানের জন্য যে বয়সটা দরকার সে বয়সটা তো হইতে হয়, তাই না? তো ওই বয়সটা হওয়ার আগে কি সে বাচ্চা জন্ম দিতে পারবে? পারবে না। ঠিক তেমনি কোষটা যে তৈরি হইলো, তৈরি হওয়ার পরেই কোষটা আবার বিভাজিত হইতে পারে না। কোষটা বিভাজন হওয়ার জন্য কোষকে আবার কি হইতে হয়? ম্যাচিউর হইতে হয়। আর এই ম্যাচিউর হওয়া পর্যন্ত এই যে কোষ বিভাজনের ফলে এই তৈরি অপত্য কোষ, এই কোষটা সদ্য তৈরি হইলো, তাহলে লিখলাম সদ্য তৈরি কোষ। এটা এখান থেকে বিভাজনের জন্য কি করলো? এই কোষটা ধরো যে এই কোষটা এখান থেকে এখানে বিভাজন হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তাহলে কি বললাম? বিভাজনের জন্য প্রস্তুত। ভালো করে বোঝো, এখানে সদ্য তৈরি হয়েছে, এখান থেকে বিভাজনের জন্য প্রস্তুত হয়েছে, তার মানে কি এর মাঝখানে একটা সময় গেছে না? মধ্যবর্তী একটা সময় গেছে কি না? অবশ্যই একটা সময় লাগছে। এটা কি সদ্য তৈরি কোষ এবং বিভাজনের জন্য প্রস্তুত কোষের মধ্যবর্তী সময় না? আর মধ্যবর্তীকে কি বলা হয়? ইন্টার। দুইটার মধ্যে হলে কি বলা হয়? ইন্টার। আর এটা কি একটা ধাপের হয়েছে না? সদ্য তৈরি কোষ থেকে বিভাজনের জন্য প্রস্তুত কোষ হইতে কি একটা ধাপ লাগছে না? একটা ধাপের মাধ্যমেই তো হয়েছে, তাহলে ধাপকে কি বলা হয়? ফেজ। তাহলে এই এই যে সময়টা লাগছে সদ্য তৈরি থেকে বিভাজনের পূর্ব পরিস্থিতি জন্য প্রস্তুত, বিভাজনের জন্য প্রস্তুত হইতে কোষটার যে সময় লাগছে একে বলা হয় ইন্টারফেজ। কি বললাম? ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশা। এরপরে কি হয়? এই কোষটা বিভাজিত হয়ে আবার নতুন কোষের জন্ম দেয়। ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? কি বললাম? সদ্য তৈরি কোষটা তো সাথে সাথে আর বিভাজিত হইতে পারবে না, তাকে প্রস্তুত হইতে হবে। তাহলে সদ্য তৈরি কোষ বিভাজনের জন্য প্রস্তুত হইলো, এর মাঝখানে একটা সময় গেছে, এই সময়টাকে বলা হয় ইন্টারফেজ দশা। এবং ইন্টারফেজ দশা পার করার পরে যে তো বিভাজনের জন্য প্রস্তুত হয়েছে, তার মানে সে কি বিভাজিত হবে। তারপরে সে যে বিভাজিত হয়, এই বিভাজনের ধাপকে বলা হয় মাইটোসিস। কি বললাম? মাইটোসিস। মনে রাখবা এই ইন্টারফেজে এই মাইটোসিস কোষ বিভাজনের মোট যে সময় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আমাদের মানব দেহের মাইটোসিস কোষ বিভাজিত হইতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, একটা কোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তাহলে সময়টা যদি লিখে দেই, সময়টা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। ওকে, এই যে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তার 90 থেকে 95% সময়টাই ব্যয় করে এই ইন্টারফেজ দশাতে, এবং 5 থেকে 10% সময় ব্যয় করে এই মাইটোসিস প্রক্রিয়ায়। মাইটোসিস প্রক্রিয়াকে আরেকটা এম ফেজ বলা হয়। আরেকটা কি বলা হয় বললাম? একে এম ফেজও বলা হয়।
এম ফেজ, মনে রাখবা। হ্যাঁ, একে এম ফেজও বলা হয়। তোমাদের বইয়ে আর নাই, এগুলা তো লাগবে না। শুধু এইটুকু মাথায় রাখো যে 90 থেকে 95% ইন্টারফেজে ব্যয় করে, 5 থেকে 10% সময় বিভাজনে ব্যয় করে। একটা জিনিস তুমি চিন্তা করো, একটা মেয়ে বাচ্চা দেওয়ার সময়, বাচ্চা দিতে তার সময় লাগে কতক্ষণ? 1 বছর। কিন্তু তার প্রস্তুত হইতে সময় লাগে কতক্ষণ? 15-20 বছর বা 15-16 বছর। তো তাহলে দেখো তো, সময় কি প্রস্তুতিতেই বেশি লাগলো না? ইন্টারফেজ দশাকে বলা হয় প্রস্তুতিমূলক পর্যায়। কি? প্রস্তুতিমূলক পর্যায়, মানে এই ধাপে কোষটা কি হয়? প্রস্তুত হয়। এই ইন্টারফেস সম্পর্কে তোমাদের বইয়ে ব্যাখ্যা নাই, আমি ব্যাখ্যাতেও যাচ্ছি না, আমি ডিরেক্ট চলে যাব মাইটোসিসে। বাট ইন্টারফেস জিনিসটা কি, মাইটোসিস জিনিসটা কি, সেই জিনিসটা তোমাদেরকে বুঝাইলাম। এখন আসো আমরা চলে যাব মাইটোসিসে। মাইটোসিসের কয়টা ধাপ করছিলাম তোমরা দেখো, ক্লাসিফিকেশনে শ্রেণী বিভাগে দেখছিলাম মাইটোসিসের ধাপ 5টা। কি কি ছিল? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, আমরা শুরু করব প্রোফেজ দিয়ে। তার আগে একটু কথা বলি, এই মাইটোসিস বিভাজনটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। কি বললাম? অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। দেখো, মাইটোসিসের মধ্যে আমরা দুইটা কথা বলছিলাম, ক্যারিওকাইনেসিস, মাইটোসিসকে বিভাজন করে তো আমরা কি পাইছিলাম? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, তাই না? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। দেখো, সাইটোপ্লাজম জিনিসটা কি, এটা একটু আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি যে এটা যদি একটা কোষ হয়, কোষের মধ্যে এই নিউক্লিয়াস সহ পুরা কোষের মধ্যে যত কিছু থাকে সবগুলোকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। কি বলা হয়? প্রোটোপ্লাজম। কিন্তু যদি এই নিউক্লিয়াসটাকে আমি বাইরে নিয়ে আসি, এই নিউক্লিয়াসটাকে যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে কি ভিতরে আর নিউক্লিয়াস থাকবে? থাকবে না। তাহলে এই নিউক্লিয়াস ব্যতীত ভিতরের যে জিনিসগুলো থাকবে সেগুলাকে বলবো আমরা সাইটোপ্লাজম। কি বলবো? সাইটোপ্লাজম। আশা করি এই জিনিসগুলো দ্বিতীয় অধ্যায়ে তোমরা সবাই করছো, তাই এগুলা নিয়ে আমি ডিটেলসে কথা বলতেছি না। শুধু এইটুকু বললাম যে নিউক্লিয়াস ছাড়া কোষের ভিতরে যা কিছু থাকে সবগুলোকে একত্রে বলা হয় সাইটোপ্লাজম, এবং নিউক্লিয়াস সহ সব কিছুকে বলা হয় প্রোটোপ্লাজম। তো এখানে দেখো তো, সাইটোকাইনেসিস কার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে? সাইটোপ্লাজমের সঙ্গে না প্রোটোপ্লাজমের সঙ্গে? সাইটোকাইনেসিস অবশ্যই সাইটোপ্লাজমের সঙ্গে মিল সম্পূর্ণ। তাহলে সাইটোকাইনেসিসের যদি আমি সংজ্ঞাটা লিখে দেই, সেটা হচ্ছে কি? সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। কি বললাম? সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। এটা খুবই সহজ একটা প্রক্রিয়া, বাট ঝামেলা হচ্ছে ক্যারিওকাইনেসিসে। কিসে? ক্যারিওকাইনেসিসে। তাহলে সাইটোপ্লাজমের, আমরা যে সাইটোপ্লাজম দেখলাম এখানে চিত্রে, এখানে সাইটোপ্লাজম যদি আমরা ধরি তাহলে বাদ থাকে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসই তো বাদ থাকে, তাই না? তাহলে সেই নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি? ক্যারিওকাইনেসিস। তাহলে কি? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়, বা বলে, যেটা লিখবা সেটাই হবে। হ্যাঁ, আর এই নিউক্লিয়াসের বিভাজনেরই আমাদের 5টা ধাপ ছিল। ধাপ 5টা কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এই যে 5টা ধাপ ছিল, এখন আমরা ক্যারিওকাইনেসিসের এই 5টা ধাপ নিয়ে কথা বলবো। তাহলে দেখো, এগুলা যদি মুছে দেয়, আশা করি সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন এই যে ক্যারিওকাইনেসিসের যে ধাপটা আছে 5টা, এই 5টা ধাপ নিয়ে আমরা কথা বলবো। প্রথমে কথা বলবো কি নিয়ে? প্রোফেজ নিয়ে। প্রোফেজ, দেখো তোমাদেরকে যদি আমি একটু কোষ দাগিয়ে দেখাই,
তোমাদের বইয়ে এইরকম চিত্র আছে, হ্যাঁ, এটা একটা উদ্ভিদ কোষ। এই কোষের মধ্যে এইরকম একটা বড় নিউক্লিয়াস দেওয়া আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রথমের দিকে এরকম করে দেওয়া আছে, এবং এখান থেকে কি হয়েছে, এরপরে দেখো কি হয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যে রেখাগুলো দিছিলাম সেই রেখাগুলা এরকম হয়ে গেছে। ঠিক আছে, আমি বেশি দিতে পারলাম না, দেখালাম। তো দেখো এটা হচ্ছে বিভাজনের আগের অবস্থা। কি অবস্থা? বিভাজনের আগের অবস্থা। আর এটা হচ্ছে বিভাজনের শুরুর অবস্থা। ক্যারিওকাইনেসিসের যে 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপকে আসলে আলাদা করে আমরা দেখতে পারি না কোষ বিভাজনের সময়। আমাদের পড়ার সুবিধার্থে বিজ্ঞানীরা এই জিনিসগুলোকে আলাদা করে ব্যাখ্যা করছেন, বাট কোষ বিভাজনের সময় এগুলো আলাদাভাবে সম্পূর্ণ হয় না, সবগুলো একত্রেই সম্পূর্ণ হয়। এগুলো আলাদা করে আমরা বলতেও মানে দেখতেও পারবো না, বাট পড়ার জন্য আমরা আলাদা করে পড়বো। হ্যাঁ, দেখো এই যে প্রোফেজ ধাপটা মনে রাখবা, এটা হচ্ছে কোষ বিভাজনের যে 5টা ধাপ আছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম ধাপ বা পর্যায়। তাহলে কি সবচেয়ে দীর্ঘতম পর্যায়? হ্যাঁ, প্রথমে একটা কথা গেল কি সবচেয়ে দীর্ঘতম পর্যায়। দেখো তো এই ধাপের ক্রোমোজোমগুলো কি হয়েছে, প্রথমে সুতার মতো লম্বা ছিল না, কিন্তু পরবর্তীতে কি খাটো খাটো হয়ে গেছে না? যদিও দেখা যাচ্ছে বড়, বাট কি তুলনামূলক এগুলা যেরকম আঁকা বাঁকা, এদের প্রস্থের তুলনায় দৈর্ঘ্যটা দেখো কি অনেক বড় না, বাট এদের প্রস্থের তুলনায় দৈর্ঘ্য কি মোটা হয়ে গেছে। তার মানে কি এই ধাপের ক্রোমোজোমগুলো মোটাও খাটো হয়। তাহলে কি বললাম, এই ধাপে ক্রোমোজোম সমূহ মোটা ও খাটো হয়। তাহলে দেখো সবচেয়ে দীর্ঘতম পর্যায়ে এইটা। তারপরে কি বললাম, এই ধাপে ক্রোমোজোম সমূহ মোটা ও খাটো হয়। আচ্ছা, আগে ভাবা হয়তো যে এই ক্রোমোজোমগুলা এই যে মোটা ও খাটো হচ্ছে, এটা মনে হয় পানি বের করে দেওয়ার কারণে হয়। এবং আমি যখন পড়াশোনা করছি আমার বইয়েও এটা ছিল যে ক্রোমোজোমের জলবিয়োজন ঘটে, মানে কি পানি বের করে দেয়। কিন্তু বর্তমানের আধুনিক গবেষণায় দেখা গেছে পানি বিয়োজনের সাথে এটা কোনো সম্পর্কযুক্তই নয়। এটা অনেক একটা জটিল প্রক্রিয়া, যেটা আমাদের বইয়ে আলোচনা করা নাই, তাই আমরা এই প্রক্রিয়া নিয়েও কথা বলতেছি না। বাট মনে রাখবা এটা অনেক একটা জটিল প্রক্রিয়া, এর সঙ্গে পানি বিয়োজনের কোনো ক্ষমতা মানে কোনো সম্পর্ক নাই। কিন্তু আগের বইগুলোতে পানি বিয়োজনের যে কথা সেটা বলা আছে। তোমরা যদি কেউ আগের বই পড়ে থাকো, ওখানে পানি বিয়োজন কথাটা কেটে দাও, যে পানি বিয়োজনের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। দেখো তো এই ক্রোমোজোমগুলা মানে ভিতরের যে জিনিসগুলা দেখতেছি, আমি একটু এগুলাকে যদি লিখে দেই, এগুলাকে বলা হয় ক্রোমোজোম। হ্যাঁ, আর এই যে এগুলাকে বলা হয় অপত্য ক্রোমাটিড। ক্রোমাটিড ক্রোমোজোমের অর্ধেককে বলা হয় ক্রোমাটিড। আর যেহেতু ক্রোমোজোম থেকে এগুলো সৃষ্টি হয়েছে তাই এগুলাকে অপত্য ক্রোমাটিড বলি। আর মাঝখানে দেখো একটা বিন্দুর সঙ্গে এগুলো যুক্ত আছে, এই বিন্দুগুলোকে বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বললাম? সেন্ট্রোমিয়ার। এখন তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তো এই যে ক্রোমোজোমগুলা এগুলা কুণ্ডলিত থাকে। এখন কুণ্ডলিত মানে কি? পেঁচানো থাকে। তোমরা যদি দড়ি দেখছো না সবাই জীবনে, দড়ি, এই দড়িটা কি খুব একটার সাথে আরেকটা পেঁচানো থাকে না? এইরকম একটা মোটা দড়ি যদি তোমাকে আমি বলি, বা এরকম একটা মোটা দড়ি বলি, এই দড়িটা পেঁচানো যদি থাকে, এর মধ্যে কয়টা দড়ি আছে তুমি যদি না খোলো তাহলে কি হিসাব করতে পারবা? পারবা না। তাহলে আরেকটা ধাপ কি লেখো এখানে কি, তাহলে এই ক্রোমোজোমগুলা যেহেতু পেঁচানো থাকে বা কুণ্ডলিত থাকে, তাহলে সেই কুণ্ডলিত ক্রোমোজোমগুলাকে কি হিসাব করতে পারবো আমরা? পারবো না। তাহলে কি ক্রোমোজোম গুলো কুণ্ডলিত থাকায়
এদের গণনা করা যায় না। কি বললাম? ক্রোমোজোমগুলো কুণ্ডলিত থাকায় এদের গণনা করা যায় না। 3টা ধাপ বললাম। এইবারে যে ধাপটা বলবো এই ধাপটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই ইম্পর্টেন্ট। প্রোফেজ ধাপ যদি আসে এই 3টার মধ্যে যদি 2-1টা মিস করো কোনো সমস্যা নাই, বাট এখন যেটা লিখে দিব এইটা যদি মিস করো তাহলে তুমি মার্কস কম পাবা। বুঝাইতে পারছি? কি বললাম? যদি এইটা মিস করো তাহলে তুমি মার্কস কম পাবা। তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট দেখো। দেখো তো এই ধাপে কি হয়েছে, ক্রোমোজোমগুলা বিভক্ত হয়েছে না? একটু যদি এখানে চিত্র এঁকে দেখায় তাহলে এই ক্রোমোজোমগুলো এরকম কুণ্ডলিত থাকে। হ্যাঁ, মানে এই যে এই পাশের এগুলা এরকম কুণ্ডলিত থাকে, কিন্তু আমরা অনেক লম্বা এবং ছোট করে দেখতেছি, যার কারণে এরকম একটা রেখার মতো দেখা যাচ্ছে। এই ক্রোমোজোমগুলো কি হয়, ঠিক এগুলার মাঝ বরাবর, কি বললাম, অন্য কালি দিয়ে যদি দেখাই, ঠিক এর মাঝ বরাবর বিভাজিত হয়ে যায়। একটা ক্রোমোজোমের মাঝ বরাবর বিভাজিত হয়ে যায় এবং এর মাঝখানে একটা এরকম বিন্দুর মতো জায়গা থাকে। তাহলে দেখো তো এর মাঝখানে যদি বিভাজিত হয় তাহলে কি এরকম পার্ট সৃষ্টি হবে না? বিন্দুটা কিন্তু বিভাজিত হবে না, শুধু কি বিভাজিত হবে? শুধু এই যে লম্বা ক্রোমোজোমগুলা বিভাজিত হবে। এই যে বিন্দুটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে কি সেন্ট্রোমিয়ার বিভাজিত হবে না, বিভাজিত হবে কি শুধু শুধু বিভাজিত হবে হচ্ছে ক্রোমোজোমগুলা। তাহলে দেখো তো ক্রোমোজোমগুলো যদি বিভাজিত হয় তাহলে কি সেন্ট্রোমিয়ারগুলো ওইরকমই থাকবে না? থাকবে। এই যে ক্রোমোজোমের এই পাশে একটা বাহু এই পাশে একটা বাহু সৃষ্টি হলো, এই বাহুগুলাকে বলা হয় ক্রোমাটিড। মানে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটাও একটা ক্রোমাটিড, এটাও একটা ক্রোমাটিড। এবং মাতৃ ক্রোমোজোম, এটা যেহেতু মাতৃ ক্রোমোজোম থেকে অপত্য ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, তাই মানে মাতৃ ক্রোমোজোম থেকে ক্রোমাটিডগুলো সৃষ্টি হয়েছে, তাহলে এগুলাকে কি বলবো? অপত্য ক্রোমাটিড। সেই কথাটাই এখন বলা হবে এখানে। দেখো এই পয়েন্টটা আমি অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি, রেড কালার দিয়ে লিখে দিচ্ছি, মানে কি ডেঞ্জার পয়েন্ট, এটা লাগবেই। যে এই ধাপে এটাতে একটা নিউক্লিওলাসও থাকবে। হ্যাঁ, এটাতেও একটা নিউক্লিওলাস থাকবে। এই ধাপে ক্রোমোজোম সমূহ মাঝ বরাবর না, দেখো তো মাঝ বরাবর বিভক্ত হয়েছে না? মাঝ বরাবর বিভক্ত হয়ে দুটি করে, কয়টি করে সৃষ্টি করছে? একটা ক্রোমোজোম, এদিকে একটা এদিকে একটা, তাহলে দুইটি না? তাহলে দুটি করে অপত্য ক্রোমাটিড সৃষ্টি করে। দুটি করে অপত্য ক্রোমাটিড সৃষ্টি করে। এই ক্রোমাটিডগুলো কার সাথে যুক্ত আছে? সেন্ট্রোমিয়ারের সাথে। তাহলে লেখো এই ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ারের সাথে, কি বললাম? সেন্ট্রোমিয়ার এর সাথে যুক্ত থাকে। এইটাই হচ্ছে আমাদের প্রোফেজ ধাপ। তাহলে প্রোফেজ ধাপটা কি বললাম? সবচেয়ে দীর্ঘতম ধাপ বা পর্যায়। এই ধাপে ক্রোমোজোম সমূহ মোটা ও খাটো হয়, মানে এই ধাপে ক্রোমোজোম সমূহ লম্বা থেকে মোটা ও খাটো হইতে থাকে। এই খাটো হওয়াটা আগে বলা হয়তো পানি বিয়োজনের সাথে সম্পর্কিত, কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে পানি বিয়োজনের সাথে এর কোনো সম্পর্ক নাই। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত থাকায় এদের গণনা করা যায় না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইনফিনিটি স্টার। এই ধাপে ক্রোমোজোম সমূহ মাঝ বরাবর বিভক্ত হয়ে দুইটি অপত্য ক্রোমাটিড সৃষ্টি করে। এই ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। আশা করি এই পর্যন্ত এই প্রোফেজ ধাপটা তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো প্রোফেজের পরের ধাপ কি ছিল আমাদের? প্রোমেটাফেজ। কি ছিল? প্রোমেটাফেজ। এই যে বিন্দু আর একটা লাল দেখতেছো, এটার নাম কিন্তু নিউক্লিওলাস। কি বললাম? নিউক্লিওলাস। যদি আমি লিখেই দেই নিউক্লিওলাস, উল্টা পাল্টা করা যাবে না, এটা পুরাটার নাম নিউক্লিয়াস। কি বললাম? পুরাটার নাম নিউক্লিয়াস। কোনটা পুরাটা? এই যে সার্কেল যেটা দেখতেছো,
এই সার্কেলের মধ্যে যত কিছু আছে সব কিছু মিলে ওটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? নিউক্লিওলাস। উল্টাপাল্টা করা যাবে না। এরপরে দেখো আমরা কি পড়ব? প্রোমেটাফেজ। কি বললাম? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ মানে কি? প্রো মানে কি? আগে, মেটাফেজ কি? ধাপ। তার মানে প্রোমেটাফেজ মানে প্রোফেজের আগের ধাপ। কি বললাম? প্রোফেজ বলতেছি কেন, মেটাফেজের আগের ধাপ। এই ধাপে দেখো কি হয়, এই ধাপে এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে না, নিউক্লিয়াসের তো একটা মেমব্রেন আছে, এই মেমব্রেনটা বিলুপ্ত হতে থাকে। তাহলে নিউক্লিয়াসের যে পর্দাটা আছে এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। তোমাদের বইয়ে এই মেমব্রেনকে আরেকটা কথাই বলছে, সেটা হচ্ছে এনভলভ বা এনভেলপ, অনেকজন অনেকভাবে বলে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন মূল কথা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের যে আবরণটা থাকে এটাকেই নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার এনভলভ বা নিউক্লিয়ার হচ্ছে মেমব্রেন, তিনটার যে কোনোটাই বলা হয়। তাহলে প্রোফেজ ধাপের আমরা দেখলাম কি ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে ক্রোমাটিডে বিভক্ত হয়, মানে ক্রোমাটিড তৈরি করে এবং সেটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। প্রোমেটাফেজ ধাপের প্রথম কথা হচ্ছে যে 1 নম্বর যদি বলি, এই ধাপে কি হয়? নিউক্লিয়ার এনভেলপ ও এই যে নিউক্লিওলাসটা আছে না, নিউক্লিওলাস এই দুইটা বিলুপ্তি ঘটে। কি হয়? এই ধাপে নিউক্লিয়ার এনভলভ ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। ঠিক আছে? মানে বিলুপ্তি ঘটা শুরু হয় আর কি, মানে বিলুপ্ত হতে শুরু করে। তাহলে এগুলা যেহেতু বিলুপ্ত হচ্ছে, তাহলে কি ক্রোমোজোমগুলা কি হচ্ছে? মুক্ত হয়ে যাচ্ছে না? কোষের মধ্যে ক্রোমোজোম তো মুক্ত অবস্থায় থাকতে পারবে না। তখন কি করবে? তখন এগুলা আরেকটা জিনিসের সাথে মানে যুক্ত হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। কি বললাম? স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে? মাইক্রোটিউবিউলস দিয়ে নির্মিত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। এই নিউক্লিয়ার এনভলভ এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাবে এবং এর সাথে সাথে কি হবে? মাইক্রোটিউবিউলস নির্মিত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। সৃষ্টি হয়। চিত্রটা যদি তোমাদেরকে একটু আঁকে দেখায় তাহলে কিরকম হবে দেখো। এই চিত্রটা, এটা কিন্তু না, যে চিত্র দেখাচ্ছি এটা হচ্ছে প্রোমেটাফেজের চিত্র। হ্যাঁ, সেটা কি দেখো, এই যে নিউক্লিয়ার এনভলভ এবং কি নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটতেছে। আর কি এই যে এগুলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এগুলাকে কি বলতেছি? স্পিন্ডল যন্ত্র। এগুলার সাথে ক্রোমোজোমগুলা এইভাবে যুক্ত থাকবে। ঠিক আছে? তাহলে এই ধাপে কি হলো দেখো তো, এই ধাপে নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। ঠিক আছে? মাইক্রোটিউবিউলস নির্মিত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো তো স্পিন্ডল যন্ত্রগুলো আছে, এগুলা কি সুতার মতো না? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সুতার মতো আছে, লম্বা সুতার মতো। আর সুতাকে আমরা আরেকটা ভাষায় কি বলি? তন্তু বলি। সুতাকে কি বলি? তন্তু বলি। তাহলে যদি তন্তু বলি তাহলে কি এই মানে এই যে স্পিন্ডল যন্ত্রগুলো যেহেতু এক মেরু থেকে আরেক মেরু, এটা কিন্তু একটা মেরু। হ্যাঁ, এটা একটা মেরু, এটা একটা মেরু। মেরু মানে কি বোঝায়? একদম দুই প্রান্ত। তাহলে দেখো এটাই কোষের এ প্রান্ত, এটা কোষের এ প্রান্ত, তাহলে দুই মেরু। তাহলে এই স্পিন্ডল যন্ত্রগুলো যেহেতু এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত,
তাই এই স্পিন্ডল যন্ত্রগুলোকে আমরা একটু স্পিন্ডল তন্তুও বলতে পারি। তাহলে সেটা এখন লিখি, যেহেতু স্পিন্ডল যন্ত্রগুলো বা গুলি এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত, তাই এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। এই পর্যন্ত গেল, স্পিন্ডল তন্তু তৈরি হলো বুঝলাম। এরপরে দেখো আরেকটা কথা, সেটা কি, এই যে তন্তুগুলো সবগুলোর সাথেই কি আমাদের ক্রোমোজোমগুলো যুক্ত আছে বা অপত্য ক্রোমাটিডগুলো যুক্ত আছে? নাই। প্রথমটার সাথে আছে, দ্বিতীয়টার সাথে আছে, তৃতীয়টার সাথে নাই, চতুর্থটার সাথে আবার আছে, পঞ্চম ষষ্ঠ দুইটার সাথে নাই, সবগুলোর সাথে কিন্তু নাই। কিন্তু যেগুলার সাথে আছে এগুলার সাথে কি একটা আকর্ষণের মাধ্যমে যুক্ত হয়েছে না? যদি আকর্ষণের মাধ্যমে যুক্ত না হতো তাহলে তো যে কোনোটার সাথেই যুক্ত হইতো। তাহলে কি আকর্ষণের মাধ্যমে যেহেতু এই তন্তুগুলোর সাথে যুক্ত আছে, তাই যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোম বা অপত্য ক্রোমাটিড যুক্ত থাকে এদেরকে আকর্ষণ তন্তু বলা হয়। কি বললাম? যেই তন্তুগুলোর সাথে বা যে স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত থাকে সেই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়। সেই জিনিসটা যদি একটু লিখে দেয়, তোমরা এইটুকু আশা করি তুলে নিছো। যদি তুলে নাও তাহলে আমি পরেরটাতে যাব। এইটুকু মুছে দিলাম। কি বললাম দেখো, ক্রোমোজোমগুলা সব তন্তুর সাথে যুক্ত নেই। যে তন্তুগুলোর সাথে যুক্ত আছে এই তন্তুগুলোর সাথে একটা আকর্ষণের মাধ্যমে যুক্ত আছে, আর আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকার কারণে এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়। তাহলে দেখো যদি লিখি 4 নাম্বারটা, যে ক্রোমোজোম বা অপত্য ক্রোমাটিড যে কোনোটাই তোমরা বলতে পারো, যে তন্তুগুলোর সাথে যুক্ত থাকে তাদেরকে বা সেই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলে। কিন্তু তোমাদের আকর্ষণ তন্তু হিসেবে আসে না, এটার ইংরেজি নামটা আসে, সেটা কি? ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবার এই নামটা মুখস্থ করতে হবে, ট্রাকশন ফাইবার বলে। বুঝাইতে পারলাম কি? তাহলে ক্রোমোজোম যে তন্তুগুলোর সাথে যুক্ত থাকে তাদেরকে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বলে। বুঝতে পারছো? ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো পড়লাম, এগুলো আমরা প্রাণী কোষের ক্ষেত্রে পড়লাম, উদ্ভিদ কোষের ক্ষেত্রে পড়লাম। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। প্রাণী কোষটা এরকম গোলাকার, ঠিক আছে? আর এই সেন্ট্রোমিয়ার আর সেন্ট্রিওল দুইটা কিন্তু আলাদা জিনিস। সেন্ট্রিওলগুলা এরকম হয় না, সেন্ট্রিওলগুলো যদি আমি একটু দেখাই এরকম শেপের হয়, কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেরা থাকে। একটা যদি লম্বি থাকে আর একটা পাতালের দিকে থাকে, বা একটা ভার্টিক্যালি থাকলে একটা হরাইজন্টালি থাকে। এই তন্তুগুলো কি দেখো, এই যে আমি কি বললাম সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলগুলা দুই মেরুতে অবস্থান করে এবং এগুলা কি এক ধরনের রশ্মি নির্গত করে, আর এই রশ্মিগুলাকে অ্যাস্টার রে বলা হয়। কি বলা হয়? অ্যাস্টার রে। আর এই যে ক্রোমোজোমগুলো এইভাবে যুক্ত থাকে। হ্যাঁ, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট লেখো, প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? সেন্ট্রিওলগুলো, নট সেন্ট্রোমিয়ার, সেন্ট্রিওলগুলো দুই মেরুতে অবস্থান করে এবং এই যে রশ্মিগুলো নির্গত করলো, রশ্মিকে আমরা রে বলতে পারি, যেমন এক্স রে, গামা রে, বিটা রে, বা এক্স রশ্মিকে বলা হয় এক্স রে। যেটা তোমরা তোমাদের শরীরের কোনো জায়গায় ফ্র্যাকচার হইলে বা কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে গেলে প্রথমেই তোমাকে কি এক্স রেটাই করতে বলে, যদি কোনো জায়গায় ভেঙে যায়, তাই না? সেই এক্স রে, সেই রেটা আসলে রশ্মি। তাহলে আমরা কি বলতে পারি? প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলগুলো দুই মেরুতে অবস্থান করে এবং অ্যাস্টার দন্তের শয় জয়ফল দন্তের শয়ে টয় আকার আর বসে অ্যাস্টার রে
নির্গত করে। এই যে দেখো ছোট ছোট রেখাগুলো দিছি, এগুলাই হচ্ছে অ্যাস্টার রে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে গোল হয় আর উদ্ভিদ কোষগুলো এরকম হয়। তো প্রোমেটাফেজ সম্পর্কে যে কথাগুলো আমি বললাম, আশা করি এই কথাগুলো তোমরা সকলেই বুঝতে পারছো। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে আবারও বলতেছি, এই মাইটোসিসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। পরীক্ষাতে মাইটোসিস থেকেই সৃজনশীল আসবে, ঠিক আছে? তাই মাইটোসিসটা খুব ভালো করে পড়তে হবে। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। তো আজকের ক্লাসে আমরা কি বললাম? প্রোফেজ, প্রোমেটাফেজ, আর এর আগে হচ্ছে অ্যামাইটোসিস নিয়ে কিছু কথা বলছি। তো এই যে যতদূর পর্যন্ত পড়ালাম, এতদূর পর্যন্ত আশা করি তোমরা সকলেই ভালো করে পড়বা। যেহেতু ইম্পর্টেন্ট টপিক পড়াইলাম, তাই আমি বেশি পড়াইতে চাচ্ছি না। চ্যাপ্টারটা ছোট, টাইমও কম লাগবে, তাই চাচ্ছি ভালো করে পড়াই। অল্প জিনিস পড়াবো, ভালো করে পড়াবো, তোমরাও ভালো করে পড়বা যাতে পরীক্ষাতে শতভাগ অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলেই নোট করবা। নোটগুলো আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে, পেজেই দিও, পেজে সাবমিট করিও। যার নোট সবচেয়ে ভালো হবে তাকে আমরা পুরস্কৃত করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।